হর্সের মেইনটেনেন্সটা পুরাটাই ভিন্ন অন্যান্য অ্যানিমেল থেকে। মানুষজন ভাবে যে ঘোড়া মনে হয় দাঁড়ায়েই ঘুমায়, এছাড়া ঘুমাইতে পারে না। গ্রামে গঞ্জে বলে যে ঘোড়ায় কামড়াইলে ঠাডা না পড়লে সারে না। তো অনেক লিজেন্ডরা বিশ্বাস করে যে এই মারোয়ারি হর্সগুলো ব্যাটেল ফিল্ড লিভ করে কখন। একটা হচ্ছে হয় উইনার হয়ে লিভ করতো, আরেক হচ্ছে ডেড মারা যেয়ে হয় লিভ করতো, আরেক হচ্ছে ওন ডেড অথবা হচ্ছে ইনজুর্ড রাইডার নিয়ে ব্যাক করতো। তো এত বড় একটা বিস্ট যখন আপনি নিজে কন্ট্রোল করবেন, সাহস কাজ করে নিজের মধ্যে, একটা কনফিডেন্স চলে আসে। 1 বছর হইলে 1.5 বছর হইলে অনেকেই আছে যে হর্সের পিঠে ওঠা শুরু করে। তো এটা আসলে উচিত না। অনেকের ধারণা হচ্ছে হর্সকে আমি খাবার দিলাম হর্স ভালো আছে, বেশি বেশি খাবার দিলাম হর্স ভালো থাকবে। যখন রাইডিং শিখতে আসে তো প্রথমে অনেক কিছু গাইড করা হয়, অনেক কিছু বলে দেওয়া হয়। কেউ আছে এটা ধরতে বললাম, ওইটা না ধরে ও সেলফি তুলতেছে, এটা করতেছে সেটা করতেছে। স্ট্যালিয়নের টেম্পারমেন্ট অলওয়েজ হাই। আপনি অলওয়েজ যে ওকে লিড করবেন এমন না, কিছু সময় আছে ওকে ফ্রি করে দিতে হয়, ইটস ওকে, এটা করো। হর্স রাইডিং আমি কেন করব, হর্স রাইডিং করে কি হবে? হর্সের টেম্পারমেন্ট কি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়? এটা কেন হয়? হর্সের হচ্ছে টেম্পার থাকে, অলওয়েজই থাকে, কিছু না কিছু টেম্পার সবসময় থাকে, বিশেষ করে ছেলে ঘোড়াগুলো, মানে স্ট্যালিয়ন যেটাকে বলে। তো স্ট্যালিয়নের টেম্পারমেন্ট অলওয়েজ হাই। মানে হচ্ছে আরেকটা ছেলে ঘোড়া দেখলে অনেক সময় আছে যে ওদের বিহেভিয়ার নর্মাল থাকে না, আহ, আচার আচরণগতভাবে একটু অন্যরকম হয়ে যায়, মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাইটিং এর প্রবণতা থাকে, লাথি দেওয়ার প্রবণতা থাকে। আর ফিমেল হর্স যদি আশেপাশে থাকে অনেক সময় আছে একটা আরেকটাকে দেখানোর জন্য, আবার রাইডিং এর সময় আপনি পারলেন না ঠিক কমান্ড দিতে, অথবা ওকে হুইপ দিয়ে কেউ আঘাত করতেছে, অথবা ও কোনো কারণে হচ্ছে ইরিটেট ফিল করতেছে, তখনও টেম্পারমেন্ট নষ্ট হয়ে যাইতে পারে। তো ঘোড়া রাখার উপরেও ডিপেন্ড করে ঘোড়া কতটুকু স্ট্রেস ফিল করতেছে, ঘোড়া রিল্যাক্স আছে কিনা। যদি স্ট্রেস থাকে তাহলে ও টেম্পার যে কোনো সময় এদিক সেদিক হতে পারে। তো স্ট্যালিয়নকে আপনার হচ্ছে ও সবসময় যখন টেম্পার দেখাবে, আপনি অলওয়েজ যে ওকে লিড করবেন এমন না, কিছু সময় আছে ওকে ফ্রি করে দিতে হয়, ইটস ওকে, এটা করো। আপনার কাছে কি প্রত্যেকটা ঘোড়ার ইউনিক পার্সোনালিটি আছে বলে মনে হয়? আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু মানে খেয়াল করেছি যে হ্যাঁ, একেকটা হর্সের নেচার, বিহেভিয়ার, পার্সোনালিটি একটু ভিন্ন। যেমন হচ্ছে কিছু ঘোড়া আছে যে ও হচ্ছে রাইডিং এ বের হইলে ওর হচ্ছে একটা লিডিং দেওয়ার একটা ইচ্ছা থাকে যে আমি সামনে থাকবো, অথবা আমি এখানে কিং, এই টাইপের একটা মেন্টালিটি থাকে। আবার কিছু ঘোড়া আছে যে ও হচ্ছে পার্সোনালিটি এমন, আমি নিজেকে শো করব বেশি, নিজের সৌন্দর্য প্রদর্শন করব, এই টাইপের। হর্স ওয়াইজ পার্সোনালিটি হ্যাঁ, আমি বলব যে একটু ভ্যারি করে, একরকম না। আচ্ছা ভাই, ঘোড়ার রয়্যালিটি আর বা বন্ডিং আপনার কাছে কেন অন্য পেট থেকে আলাদা? হর্সটাকে এই জন্যই ইউজ করা হয় নরমালি, তার লয়াল আর ও ব্রেভ, এই বিহেভিয়ারের জন্যই মানুষ হর্সের সাথে খুব বেশি অ্যাটাচড আগে থেকেই ছিল। তো হর্সের যেই মানে লয়ালটির ব্যাপারটা, সে হচ্ছে আপনি যখন ওকে মেইনটেইন করবেন, ওকে হচ্ছে খাবার দিবেন, ওর সাথে সময় কাটাবেন, ও হচ্ছে আপনাকে মানবে, obey করবে। প্রাচীনকালে যখন মানুষ হর্স নিয়ে যুদ্ধে যাইতো, তখন হচ্ছে গিয়ে হর্সের সাথে তাদের বন্ডিংটা, মানে ওদের সাথে বন্ডিংটা খুব বেশি ভালো ছিল। এর জন্যই ওরা হচ্ছে হর্স গ্রাউন্ড যখন ব্যাটল ফিল্ডে যাইতো, তখন হচ্ছে ওই বন্ডিং এর কারণেই শুধু তারা তাদের মতো করে কন্ট্রোল করতে পারতো। কারণ ওয়ারে মানে যুদ্ধে নানান ধরনের ইস্যু হইতো। তখন হর্স কন্ট্রোল করাটা কিন্তু অনেক একটা ইম্পোর্টেন্ট ইস্যু ছিল। এটা একমাত্র সম্ভব ছিল শুধুমাত্র ওদের বন্ডিং এর জন্যই হইতো ব্যাপারটা। মারোয়ারি ঘোড়ারই একটা হিস্টোরি আছে, মানে মারোয়ারি ঘোড়া নরমালি হচ্ছে গিয়ে যোধপুর একটা এরিয়া আছে, মানে ইন্ডিয়াতে, রাজস্থানে যেটা। তো এখানে মারোয়ারদেরকে শাসন করতে হচ্ছে রাথোর্স। তো ওদের মধ্যে অনেক লিজেন্ডরা বিশ্বাস করে যে এই মারোয়ারি হর্সগুলা, যে কোনো হর্সই, বাট ওরা মারোয়ারি যেহেতু ইউজ করতো, মারোয়ারি নিয়ে ওদের একটা ধ্যান ধারণা ছিল এরকম যে এই ঘোড়াগুলা ব্যাটেল ফিল্ড লিভ করে কখন, 3টা কারণ ওরা আর কি বেশি বিলিভ করতো। তো একটা হচ্ছে হয় উইনার হয়ে লিভ করতো, আরেক হচ্ছে ডেড মারা যেয়ে হয় লিভ করতো, আরেক হচ্ছে ওন ডেড অথবা হচ্ছে ইনজুর্ড রাইডার নিয়ে ব্যাক করতো। তো এই বিশ্বাসটা মূলতই ছিলই হচ্ছে গিয়ে হর্সের প্রতি লয়্যালটি, আর হর্সের যেই সাহসিকতা, সে বন্ডিং, সেটা থেকেই মূলত হচ্ছে এটা আসছে। তো আমরাও এখানে যে হর্সগুলো ইউজ করি, আমরা নিজেরা যারা বেশি মিশি, আমরা এই পর্যন্ত মানে যতটুকু দেখেছি যে হ্যাঁ, আমাদের সাথে ওদের মানে কি বলে বন্ডিংটা, বিহেভিয়ারটা, ওদের যে ইন্টারেকশনটা, এটা অন্যান্য মানুষের থেকে বেশি। আচ্ছা ভাইয়া, ঘোড়ার মধ্যে কোনো কমন হেলথ ইস্যু আছে কি? হ্যাঁ, অবশ্যই। ঘোড়ার একটা রোগ আছে, খুবই ফ্রিকোয়েন্টলি এই ঘটনাটা ঘটে। এটার নাম হচ্ছে কলিক। ঘোড়ার পাচন প্রক্রিয়া অন্যান্য অ্যানিমেল থেকে একটু অন্যরকম। তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে পেটের ভিতরে গ্যাস হওয়ার একটা ব্যাপার। এইটা থেকে হচ্ছেই নরমালি বেশিরভাগ সময়ই ঘোড়া মারা যায়। আর খুবই ফাস্ট এই ঘটনাটা ঘটে। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা অ্যাকশন নিতে হয়। তো এটার জন্য আমরা কিছু মেডিসিন আছে ইউজ করি, ইনজেকশন আছে ইউজ করি। আবার হচ্ছে কিছু ন্যাচারালি, যেমন ওয়াইল্ড হর্সেস আছে, ওরা কি করে? তো
তো ওয়াইল্ড হর্সও কিন্তু বেশিরভাগই কলিকে মারা যায়। তো ওরা হচ্ছে অনেক সময় নিজেরা মুভমেন্ট করা শুরু করে। ওরা হচ্ছে পি করে দেয় অনেক সময়। তো এটাতে অনেক সময় গ্যাস রিমুভ হয়। তো অ্যাকচুয়ালি গ্যাস থেকেই মেইনলি হচ্ছে এটা হয় কলিকটা। এই কলিকের আরো কিছু কারণ আছে। ঘোড়া যদি স্ট্রেস থাকে, ঠিকমতো হচ্ছে ওকে রোমিং করতে দিচ্ছেন না। নতুন কোনো খাবার ওকে হুট করে দিয়ে দিলেন। তো ঘোড়ার খাবারগুলাও কিন্তু হচ্ছে আপনি নতুন কোনো খাবার একবারে দিতে পারবেন না। একটু করে ওকে ইন্ট্রোডিউস করতে হবে। তো এইসব নানান কারণে হচ্ছে গিয়ে এই কলিকটা হয়। আর কলিক হইলে ঘোড়ার মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে যদি ইনস্ট্যান্ট কোনো অ্যাকশন না নেওয়া হয়। ঘোড়াদের প্রতিদিনের রুটিন কেমন হয় আর ওদের কতবার গ্রুমিং করা উচিত? প্রতিদিনের রুটিন হচ্ছে ওদের হচ্ছে রাইডিং থাকবে, খাওয়া-দাওয়া থাকবে, রেস্ট থাকবে। ওদের ক্লিনিং এর একটা ব্যাপার আছে মানে শাওয়ার নেওয়ার ব্যাপার আছে। দেন হচ্ছে গ্রুমিং থাকবে। তো হর্সকে ভালো রাখতে হলে আপনার কিছু জিনিস মেইনটেইন করতে হয়। তো অনেকের ধারণা হচ্ছে হর্সকে আমি খাবার দিলাম, হর্স ভালো আছে। বেশি খাবার দিলাম, হর্স ভালো থাকবে। এমন না। হর্সকে সুস্থ রাখার, ভালো রাখার হচ্ছে ১ম এ হচ্ছে আপনার পানি। বিশুদ্ধ পানি প্রোভাইড করতে হবে। দেন পানির পরে হচ্ছে ঘাস। দেন হচ্ছে ক্লিনিং, গোসলের যে ব্যাপারটা আছে। সর্বশেষে হচ্ছে গিয়ে ওর খাবার, দানাদার যে খাবারটা আছে এইটা। তো এগুলা মেইনটেইন করার পাশাপাশি হচ্ছে গ্রুমিং যে বিষয়টা আছে, গ্রুমিংটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট হর্সের বডির জন্য। হর্স হচ্ছে নরমালি দিনে ২ বার গ্রুমিং করাটা খুবই জরুরি। তো অন্তত ১ বার হলেও করতে হবে। তাহলে হচ্ছে হর্সের বডি ভালো থাকবে। রাইডিং এর শুরুতে হচ্ছে গ্রুমিং করে হর্সকে প্রিপেয়ার করে বের হইতে হয়। দেন হচ্ছে হর্স নিয়ে রাইড করে আসার পরেও আবার একটা গ্রুমিং করলে হর্সের বডি ভালো থাকে। তো গ্রুমিংটা হচ্ছে নরমালি হচ্ছে বডির যে মাসল আছে, যে নানা ধরনের নার্ভ আছে, এগুলাতে হচ্ছে ব্লাড সার্কুলেশন এর ব্যাপারটা অনেক বাড়ায়। তো গ্রুমিং এর কিছু ব্রাশ আছে বিভিন্ন ধরনের। সবগুলো ইউজ করে হচ্ছে নরমালি দিনে ১ বার যদি গ্রুমিং করা হয় তাহলে হর্স ভালো থাকে। ভাইয়া, হর্সের স্ট্যাবল বা শেল্টার কেমন হওয়া উচিত? হর্স ওয়াইজ হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার দরকার, সে যেখানে থাকবে। তো ও যাতে ভিতরে ফ্রি মুভ করতে পারে। অনেকে আছে যে স্ট্যাবল এর ভিতরেই হচ্ছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে। এটা আসলে ২ ভাবে হওয়া বেটার। হর্স রাতে থাকবে একটা জায়গায়, খাওয়া-দাওয়ার ব্যাপারটা যদি অন্য জায়গায় করে সেটা বেটার। হর্সের স্ট্যাবল নরমালি হচ্ছে হর্স ওয়াইজ আমরা যেটা করি হচ্ছে 12/12 একটা স্পেস রাখি একটা হর্সের জন্য। সারাদিন হচ্ছে ও নানান জায়গায় হচ্ছে হুক করা থাকে। স্ট্যাবল এ যখন থাকবে হর্সের যেই মানে গ্রাউন্ডটা আছে, এটা হচ্ছে ওর পায়ের জন্য অনেক ইম্পোর্টেন্ট কিছু ইস্যু আছে। এটা মেইনটেইন করতে হয়। যেমন হচ্ছে খুরের যাতে কোনো ধরনের আঘাত না লাগে, ওই ধরনের সারফেস রেডি করতে হয়। যদি ওইটা বালি দিয়ে তৈরি করা যায় অথবা এখানে কাঠের গুঁড়া ইউজ করা যায়, তো এটা হচ্ছে ওর পায়ের জন্য ভালো। তো এমনিতে নরমালি হচ্ছে উডেন স্ট্যাবলই সবাই তৈরি করে আউট কান্ট্রিতে। তো আমরাও হচ্ছে ওইভাবেই প্রিপেয়ার করেছি আমাদেরগুলাও। আর হচ্ছে হর্সের যে আলো বাতাসের যে ব্যাপারটা স্ট্যাবলে সেটা খুবই জরুরি। তো স্ট্যাবল যদি হচ্ছে ভালো থাকে, আলো বাতাস ঠিকমতো আসে, ওর মুভমেন্টের একটা এনাফ জায়গা থাকে তাহলে হচ্ছে হর্সও ভালো থাকবে। হর্সের হুপের জন্য কি ধরনের কেয়ার বা মেইনটেনেন্স দরকার? আর কত সময় পর পর হর্সের শু চেঞ্জ করতে হয়? অ্যাকচুয়ালি হর্স যারা হচ্ছে ওন করে বা হর্স যাদের কাছে আছে সবারই হচ্ছে এটা একটা কনসার্ন যে হুফ ভালো রাখা। আপনার হর্সের যে অ্যাক্টিভিটি আছে সব ওর পায়ের উপরে, খুরের উপরেই। তো এটার মেইনটেন্যান্সটা খুবই ইম্পোর্টেন্ট। গরুর যেমন ২ টা থাকে খুর, ঘোড়ার হয় একটাই। তো মাঝখানে যে ফ্রগ টাইপের একটা ৩ কোনা একটা পার্টস থাকে। তো এটার মাঝখানে অনেক সময় হয় অনেক ধরনের নুড়ি পাথর, কিংকর, কাঁটা-টাটা লাগতে পারে যেহেতু ও মুভ করে অলওয়েজ। তো রাইডিং এর আগে এটা চেক করে বের করা উচিত। রাইডিং করে এসে এটা ক্লিন করা উচিত। ক্লিনিং এর ব্যাপারটা অলওয়েজ থাকবে। প্রত্যেকদিন অন্তত ২ বার করে চেক করা উচিত সকালে বিকালে নিচে কিছু লেগেছে কিনা। আর রাইডিং এর সময় মাস্ট। এই ক্লিনিং শেষে হচ্ছে হর্সের যে হুফের ট্রিমিং এর ব্যাপারটা আছে মানে নখ বড় হয়ে যায় যে পায়ের খুরটা বড় হয়ে যায়। এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে হয়। তো অনেক সময় হয় হর্স যদি কম রাইড করা হচ্ছে, হর্সটা বেশি স্টেবল এ আছে অথবা নরমালি সে চলাফেরা করতেছে তখন হচ্ছে হুফটা বড় হইতে থাকে তাড়াতাড়ি। আবার হচ্ছে আপনি রাইড করতেছেন বেশি, তখন ইউজ হচ্ছে বেশি। তখন হচ্ছে এটা একটু স্লোলি গ্রো করে। আমরা হচ্ছে নরমালি হচ্ছে ১.৫ মাস, ১ মাস পরই করতেছি ট্রিমিং এর ব্যাপারটা। আর ক্লিনিংটা এভরিডেই ২ বেলা করে থাকে। চেকিং এর ব্যাপারটাও থাকে। আর হর্সের শু এর যে ব্যাপারটা তো শু নরমালি হচ্ছে হর্স যদি আপনি হার্ড সারফেসে অথবা মানে কোনো পাথর, রাস্তা মানে রোড, কংক্রিট এগুলোর উপরে হর্স রাইড করেন দেন হচ্ছে শু জরুরি। আর নাহলে হর্সের পায়ের অনেক ক্ষতি হয়। হুপসের ক্ষতি হয়, পায়ের নানান ধরনের লিগামেন্টস ইস্যু আছে এগুলাতে ক্ষতি হয়। কিছু হর্সেস আমরা ইউজ করি কিছু ইস্যুর কারণে। তো এইগুলাও নরমালি হচ্ছে ১.৫ থেকে ২ মাস পরে আমরা চেঞ্জ করি। আমাদের যেহেতু রাইডিং মোটামুটি বেশি হয়, হর্স শু যেটা আছে সেটাও ক্ষয় হতে থাকে তাড়াতাড়ি। তো তখন হর্সের হুফটা ট্রিম করার সাথে আমরা ওইটা একসাথে ইনস্টল করে দেই। তো নরমালি হচ্ছে ১-১.৫ মাসের মধ্যে এটা করি আমরা। ঘোড়াদের ফিজিক্যাল ফিটনেসের জন্য কত সময় এক্সারসাইজ বা রাইডিং করা উচিত? হর্সকে ভালো রাখার মেইন কিটাই হচ্ছে গিয়ে হর্সকে দিয়ে কাজ করাইতে হবে। ও যদি অ্যাক্টিভ থাকে দেন হচ্ছে ও খাবার ভালো খাবে।
ওর হচ্ছে মাইন্ড ফ্রেশ থাকবে। তো হর্সের হচ্ছে গিয়া নরমালি হচ্ছে সুস্থ রাখার জন্য প্রতিনিয়তই হচ্ছে মিনিমাম হাফ অ্যান আওয়ার হচ্ছে ওকে লাঞ্জিং করাইতে হবে। লাঞ্জিং বলতে মানে ওকে হুক করে জাস্ট হচ্ছে ওকে ফ্রিলি রান করতে দেওয়ার যে আমরা যে ট্রেনিংটা করাই এটা করতে দেওয়া উচিত। এতে হচ্ছে ওর ব্লাড সার্কুলেশন ভালো থাকে। দেন হচ্ছে স্টেমিনার যে ব্যাপারটা দ্রুত গ্রো করতে থাকে। ও হচ্ছে রাইডিং এর মধ্যে থাকলে কোনো সময় রাইডারকে নিয়ে মানে আনইউজুয়াল যে বিহেভ গুলা করে সেটাও করে না। তো বডি ফিটনেস ঠিক রাখার জন্য প্রতিদিন মিনিমাম হাফ অ্যান আওয়ার করানোটা ঘোরার জন্য খুব ভালো। তো এর উপরেও করানো যায়। তো ডিপেন্ড করতেছে রাইডিংটা কেমন হবে। আপনি যদি স্লো রাইড করেন, ওকে নিয়ে হাঁটতে বের হন, ওয়াক করতেছেন তাহলে লং টাইম করতে পারতেছেন। যদি ওকে নিয়ে ক্যান্টার করেন তাহলে আরেকটু কম। তো আর যদি গ্যালপ করেন, গ্যালপ খুব শর্ট টাইমেই হচ্ছে ও টায়ার্ড হয়ে যায়। কারণ গ্যালপ অনেক বেশি এনার্জি লস হয় ওর। তো নরমালি হচ্ছে ঘোড়াকে এভরিডে অনেকে আছে রাইডও করে না। সো ওকে রাইড করানো উচিত এভরিডেই মিনিমাম হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার এর মধ্যেই ৪০ থেকে ৪৫ মিনিট ওর জন্য এনাফ। বাংলাদেশের ক্লাইমেটে সামার আর উইন্টারের কি ধরনের স্পেশাল কেয়ার লাগে? ইদানিং হচ্ছে বাংলাদেশে সামারের সময়ে খুব বেশি গরম পড়তেছে কিছু সময়ের জন্য যেটাকে হিট ওয়েভ বলে। তো ঘোরার ব্যাপারটা হচ্ছে ঘোড়ার অ্যাকচুয়ালি অনেক গরম যে অনুভূতিটা ওর অনেক বেশি হয়। তো ওই সময় হচ্ছে দিনে ২ বার আমরা গোসল করাই দেই ঘোড়াকে। যাতে হচ্ছে ঠান্ডা থাকে, বডি টেম্পারেচার ঠিক থাকে। কারণ অনেক সময় হচ্ছে হিট স্ট্রোক হয়। তো সামারে নরমালি হচ্ছে গিয়া পানি খাওয়ানোর ব্যাপারটা একটু বেশি আসে। নরমালি একটা হর্স হচ্ছে ৩০ থেকে ৪০ লিটার পানি খায়। তো হচ্ছে তখন আমরা একটু বেশি মনোযোগী হই যে গরম যাতে না লাগে। একটু বাতাসের মধ্যে রাখা। ইভেন হচ্ছে ওর স্ট্যাবলে হচ্ছে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া অথবা কোনোভাবে ন্যাচারাল এয়ার পাসিং এর যে ব্যবস্থাটা করে দেওয়া। আর ওই সময় রাইডিং এরও একটা ব্যাপার আছে। রাইডিং এর প্রিকশনস মানে কিছু আগে পূর্ব প্রস্তুতি নিতে হয়, রাইডিং এর পরবর্তী প্রস্তুতি নিতে হয়। তো ঘোড়াকে তখন বেশি প্রেশার দেওয়া উচিত না। অ্যাকচুয়ালি এটা হলে অনেক সময় আছে ওর পায়ের যে ব্যাপারটা আছে, কোষগুলো অনেক সময় আছে ড্যামেজ হওয়া শুরু করে একটু বেশি রাইড করলে। সামারে এটা বেশি হয়। তো তখন হচ্ছে নরমালি হচ্ছে কি ওকে ঠান্ডার ব্যবস্থাটা করে দেওয়া। আমাদের উইন্টারে বিশেষ করে ঢাকা শহরে যে শীতটা পড়ে এটা হচ্ছে হর্স এমনিতে মোটামুটি মানে হ্যাঁ, মেনে নেওয়ার মতো। তবুও আমরা একটু যেহেতু শহরের সাইডে, তো এখানে শীতের মাত্রাটা একটু বেশি। একেকটা হর্সের জন্য জ্যাকেট থাকে পাওয়া যায়। তো ওইগুলা ইউজ করি। আবার হচ্ছে কম্বল যেটা আছে, আমরা কম্বল ইউজ করি। সেটা হচ্ছে আমরা হর্সের বডির সাথে ম্যাচ করে একটা ড্রেসের মতো বানায় দিই। সন্ধ্যা হওয়ার সাথে, সাথে আমরা এটা ইউজ করি। যাতে ওর ঠান্ডা না লাগে। আর হচ্ছে মশামাছির একটা ব্যাপার আছে, শীতকালে একটু বেড়ে যায়। হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে আপনি চাইলে ধূপ দিতে পারেন যেটা আমাদের ট্র্যাডিশনাল একটা ওয়ে। আবার হচ্ছে কিছু স্প্রে পাওয়া যায় মশামাছি দূর করার জন্য, ওইটাও ইউজ করতে পারেন। তো এই কেয়ার গুলো করলেই শীতকাল, গ্রীষ্মকাল ২ টা সময়ই হর্স ভালো থাকে। প্রেগনেন্ট হর্সের যত্ন কিভাবে নেওয়া উচিত? হর্সের প্রেগন্যান্সির টাইম পিরিয়ড হচ্ছে 11 মান্থস। তারপর হচ্ছে ও ডেলিভারি দেয়। 6 মান্থ অর 5 মান্থস পর্যন্ত হচ্ছে ও খুব অ্যাক্টিভলি থাকে, নরমাল থাকে। ওর ওয়েট যতটুকু ক্যারি করতে পারে এর থেকে আরো অনেক কম ওয়েটের কাউকে দিয়ে টুকটাক রাইড করে ওকে হচ্ছে 5-6 মান্থসের পরে ওকে রেস্টে দিয়ে দেই। তো রেস্টের ব্যাপারটা হচ্ছে ও নরমাল অ্যাজ ইউজুয়াল যে খাবার খায় সেটা তো খাবেই। খাবার ডায়েট যদি ঠিক থাকে এটাই খাবে। দেন হচ্ছে যখন সময় চলে আসে প্রায় ৪-৫ মাস চলে যায়, তখন থেকে হচ্ছে ওর এক্সট্রা হচ্ছে ঘাসের যে ব্যাপারটা, ঘাস কনফার্ম করতে হবে যে ও প্রতিদিন ঘাস খায়। দানাদার খাবার ঠিক আছে। কিছু মেডিসিন আছে ওকে হচ্ছে টাইম টু টাইম দেওয়া লাগে। শাওয়ারের ব্যাপারটা, দেন হচ্ছে ওর গ্রুমিং এর ব্যাপারটাও ঠিক রাখা লাগে। তো ওভারঅল সবকিছুই তখন হচ্ছে ওর মেইনটেইন করাটা খুব জরুরি হয়ে যায়। আর এক্সট্রা খাবারের মধ্যে আমরা হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের সবজি, পরে ফ্রুটস আছে অনেক সময় দেই। তো এগুলা হচ্ছে গিয়া বেবির জন্য ভালো। ক্যারটস আছে, দেন হচ্ছে আপনার ওই শসা, দেন হচ্ছে অনেক সময় আলু। মানে আমরা যেই কমন খাবারগুলা নরমালি তরকারিতে ইউজ করি এগুলা অনেক খাবারই আছে এগুলোর মধ্যে থেকে ওরা চুজ করে। তো গাজরটা খুবই পছন্দ করে। কলা আছে, কলার ছোলা যেটা আছে সেটা, ভুসিটা একটু বাড়ায় দেই। মানে খাবারের অনেক আইটেম আছে হর্সের। তো যেই খাবারগুলা ওর বডির জন্য ভালো আমরা ওইগুলো ট্রাই করি একটু বেশি দেওয়ার। তো এই ব্যাপারগুলো মেইনটেইন করলে আর কিছু মেডিসিন আছে এগুলা হচ্ছে বেবি হওয়ার আগ পর্যন্ত মেইনটেইন করলে ওর জন্য হচ্ছে ডেলিভারিটা অনেক ইজি হয়ে যায়। ভাইয়া হর্সকে ট্রেনিং দেওয়ার সময় সবচেয়ে চ্যালেঞ্জিং ফেজটা কি? হর্সকে আসলে ট্রেনিং করানোর শুরুটা হচ্ছে একটু কঠিন। যদি হর্স একেবারেই নতুন হয়, মানে আগে কখনো রান করে নাই, মানে রান বলতে কি রাইডার নিয়ে রান করে নাই, মানে একদম ছোট থেকে বড় হইছে ও রাইডিং ওর জন্য নিউ। তো ট্রেনিং বিভিন্ন ধরনের হয়, হর্সও বিভিন্ন ধরনের হয়। মানে কিছু হর্স আছে আপনার রাইডিং এর জন্য, কিছু আছে রেসিং এর জন্য, কিছু আছে শো এর জন্য, আবার কিছু আছে হচ্ছে অনেকে ড্রেসাজ একটা গেম আছে, মানে হর্সে বিভিন্ন ধরনের স্টেপ, হর্সের ডান্সিং, তো বিভিন্ন ধরনের হর্সের অ্যাক্টিভিটিস আছে। তো এগুলোর জন্য একেকটার জন্য একেক রকমের ট্রেনিং। তো আমরা ইংলিশ রাইডিং নিয়ে কাজ করি। আমরা হচ্ছে বেসিক যে রাইডিং এর জন্য যে ট্রেনিং করানোটা সেটার উপরে কাজ করি। তো নতুন কোনো হর্সকে ট্রেনিং করাইতে হলে ১ম এ বুঝতে হবে হর্সটা কেমন? মানে ও অ্যাগ্রেসিভ কিনা? ও হচ্ছে বাইট করতে পারে কিনা? অথবা কোনো ধরনের রিস্ক ইস্যু আছে কিনা?
তো হর্সকে ১ম এ হচ্ছে আস্তে, আস্তে মানে ওর সাথে বন্ডিং মেক করতে হবে। যে ট্রেনিং করাবে, আমি নিজেও করাই। ওর হচ্ছে বিহেভিয়ার বুঝে ওর সাথে ওইরকম বিহেভ করা লাগবে। ওকে হচ্ছে সময় দিতে হবে। তো আমাদের যেমন বেসিক রাইডিং এর জন্য কি লেফট, রাইট, দেন পুল করলে থামে। দেন হচ্ছে আবার কিছু ডিরেকশন আছে, ওকে কমান্ড করলে ও আবার আগায়। এটা বললে ও হচ্ছে রান করে। তো এটা হচ্ছে অনেক সময় হচ্ছে ভয়েস কিউ ইউজ করি আমরা। আবার হচ্ছে অনেক সময় আছে যে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে হচ্ছে ওদেরকে অনেক ধরনের এক্টিভিটিস ইনভলভ করা যায়। তো হর্সের ট্রেনিং এর ব্যাপার হচ্ছে প্রথমত হচ্ছে ওর বিহেভিয়ার খেয়াল করে ওকে আস্তে, আস্তে করে হচ্ছে ১ম হচ্ছে টেইমিং এর যে বিষয়টা, হর্স টেইমিং। তো ওকে বুঝাইতে হবে যে আমি তোমাকে কন্ট্রোল করতেছি। মানে আমি তোমাকে হচ্ছে কিছু জিনিস শিখাচ্ছি, তুমি এটা শেখো। একটা জিনিস শিখালাম, ও এটা করছে। দেন আমি ওকে একটা ছোট ট্রিট দিলাম। তখন ওর মাথায় মানে ঢুকে বিষয়টা যে আচ্ছা এটা আমি করলে আমাকে ট্রিট দেয়। আচ্ছা এটা করলে আমাকে আদর করে। তো ওইভাবেই হচ্ছে used to হইতে থাকে আস্তে, আস্তে। তো যেটা একটু ডিফিকাল্ট আর হচ্ছে যেটা একটু ক্রিটিক্যাল ফেস করি যেটা, সেটা হচ্ছে ওই যে আনইউজুয়াল বিহেভ। তো ওকে যখন আমি লাঞ্জিং রোপে মানে হুক করার পরে রিলিজ করি, যে একটা হুইপ নিই সাথে ট্রেনিং হুইপ। এটা হচ্ছে মারার জন্য না। অনেক মানুষের ভুল ধারণা আছে যে হুইপ কেন ইউজ করে? হর্সকে মনে হয় মারার জন্য। কন্ট্রোলিং এর জন্যই আমি মূলত এটা হাতে রাখি ইউজ করি। ওকে ইশারা করলাম যে হুইপ আমার এই পর্যন্ত, তুমি এর বেশি যাবা না। এই পর্যন্ত আছে, এর বেশি যাবা না। অথবা ওকে আমি একটু উপরে রাইজ করে বললাম যে হ্যাঁ, আগাও সামনের দিকে। ও গেল। তো এগুলো হচ্ছে আস্তে, আস্তে ওর মধ্যে হচ্ছে বিল্ড করতে হয়। ডে বাই ডে। এটা খুবই টাইমের দরকার একটা। হর্সকে হচ্ছে আমরা 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স থেকে আমরা নরমালি হচ্ছে ট্রেনিং করানো উচিত। তো বাংলাদেশে হচ্ছে হর্স যখন একটু বড় হয়, নরমালি হচ্ছে ১ বছর হইলে, ১.৫ বছর হইলে অনেকেই আছে যে হর্সের পিঠে উঠা শুরু করে। তো এটা আসলে উচিত না। হর্সকে ট্রেন করানোর জন্য ওর নির্দিষ্ট একটা ম্যাচুরিটি আছে। ওর বডির একটা ম্যাচুরিটি আছে। তো 3 ইয়ার্স আ 4 ইয়ার্স পর্যন্ত ওর হচ্ছে বডির ফুল গ্রোথ হয়। তো সেই অনুযায়ী আরকি ট্রেনিংটা করানো হয়। এরপরে করলেও হবে, যেকোনো সময়ই করা যাবে। বাট হচ্ছে ওইটাই হচ্ছে বেস্ট টাইম, যে ও যখন একদম তার টিনেজটা পার করছে আরকি, কোল্ড অবস্থায় থাকে। এটা শেষ করে যখন ও হচ্ছে ম্যাচুরিটিতে আসে, তখন হচ্ছে শুরু করাটাই বেটার। আগে আসলে করা উচিত না, ওকে ফ্রি রোমিং করতে দেওয়াটাই বেটার ওর বডি গ্রোথ এর জন্য। আচ্ছা ভাই, বিগিনারের ক্ষেত্রে হর্স রাইডিং এর সময় কমন ভুলগুলো কি কি? অনেকে আছে ওই যে বলে ছোটবেলার ড্রিম। তো হুট করে হর্স দেখে মানে যে বেশি এক্সাইটেড হয়ে যায়। তো যখন রাইডিং শিখতে আসে, তো ১ম এ অনেক কিছু গাইড করা হয়, অনেক কিছু বলে দেওয়া হয়। বাট হর্সের উপরে উঠার পরে যে এক্সাইটমেন্টটা, সেটা আসলে আউট অফ কন্ট্রোল থাকে হয়তোবা। তখন হচ্ছে উপর থেকে অনেকে আছে, আমি কি বলে দিছি সেটা সে শুনে না। সে মনে রাখতে পারে না। যে হর্স একটু মুভ করতেছে, কেউ চিল্লায় উঠলো। কেউ আছে এটাও ধরতে বললাম, ওইটা না ধরে ও সেলফি তুলতেছে, এটা করতেছে, সেটা করতেছে। তো যখন হর্সের উপরে থাকবে, এটা সবারই খেয়াল রাখা উচিত যে হর্স আনসার্টেইন, আমি একটু আগে বলেছি যে আনইউজুয়াল বিহেভ করতে পারে। যেকোনো সময় রেয়ারিং ও করতে পারে, দাঁড়ায় যাইতে পারে। তখন হচ্ছে আপনি ফল করতে পারেন, আপনি ইনজুরড হইতে পারেন। তো এইজন্য হর্সে উঠার পরে হচ্ছে আপনার হর্সের যে রেইন আছে, আপনার আর হর্সের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা আদান-প্রদান হয়, এটা রেইন দিয়ে, বিট দিয়ে হয়। হ্যাঁ। তো এইটার প্রতি সবসময় নজর থাকা লাগবে, খেয়াল রাখা লাগবে। তো নতুনরা নরমালি হচ্ছে উঠে এই ভুলটাই বেশি করে। হর্সের উপরে বসার পরে যে সে এক্সাইটমেন্টটা কাজ করে, সে এটার জন্য এই জিনিসগুলা মনে রাখে না। বাংলাদেশের এনভায়রনমেন্টে কোন ব্রিড ভালো অ্যাডপ্ট করে? আর লোকাল ব্রিড নিয়ে আপনার মতামতটা কি? আমাদের দেশের যে লোকাল ব্রিড গুলা আছে, এগুলা নরমালি হচ্ছে সাইজ অনেক ছোট, মানে পনি হর্সের কাতারে পড়ে। তো পনি হর্সের একটা নির্দিষ্ট সাইজ আছে। এরপর থেকে হচ্ছে যতগুলা ছোট ঘোড়া আছে সবই পনি বলা হয়। তো বাংলাদেশের যে ঘোড়াগুলা, এগুলা হচ্ছে নরমালি হচ্ছে আমাদের গ্রামে-গঞ্জে অনেক কাজে ইউজ করে। গাড়িতে ইউজ করে, দেন হচ্ছে মাল টানার কাজে ইউজ করে। তো অ্যাকচুয়ালি হর্স ওয়াইজ হচ্ছে কিছু ওয়েট লিমিটেশন আছে। যে ও কতটুকু ক্যারি করবে, ওর বডির কত পার্সেন্ট নিবে। তো এটা হচ্ছে হর্সের হচ্ছে বডির ওয়েটের 15 থেকে 20% হচ্ছে গিয়া ক্যারি করা ওর জন্য ওকে। তো বাংলাদেশের যে হর্সগুলো আছে, এদের ওয়েট ১৫০ কেজি, বড়জোর ১৬০, ১৮০, ২০০, এর থেকে বেশি হওয়ার কথা না। একটা মানুষের এভারেজ ওয়েট হচ্ছে 60 to 70 এর মধ্যে থাকে। তো এটা দিয়ে ওই ঘোড়াকে রাইডিং করাটা আসলে ওর জন্য একটু প্রেশার হয়ে যায়। ওর জন্য একটু লোড, ব্যাপারটা এরকম মনে হয়। এগুলো চাইলে মানুষ এখন অনেক কাজে ভ্যান ইউজ করে, ঠেলাগাড়ি ইউজ করে। এগুলো চাইলে ইজিলি ইউজ করতে পারে। কারণ ঘোড়াকে দিয়ে কাজের কথা বলা হইছে। ঘোড়াকে দিয়ে রাইডিং এর কথা বলা হইছে। তো ওদেরকে যত্ন নিয়ে, ওদের কেয়ার করার পরে ওদেরকে অবশ্যই কাজ করানো যাবে। তো ছোটখাটো কাজের জন্য অবশ্যই বাংলাদেশী ঘোড়াগুলা ইউজ করা যায়। আর আমাদের রিজিওনাল যেই এনভায়রনমেন্ট, মানে আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, তো এই অনুযায়ী আমাদের বিদেশ থেকে যেসব ঘোড়া বাংলাদেশে কিছু আছে ইউজ হয়। আমাদের লোকাল ব্রিডের বাইরে যে ঘোড়াগুলো আছে, এই ঘোড়ার মধ্যে আমরা সবচেয়ে বেশি কমন হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান মারওয়ারি হর্স। আমি একটু আগে যেটা নিয়ে বললাম। তো মারওয়ারি হর্সগুলো হচ্ছে আমাদের এই পুরা সাউথ এশিয়া জোনে, মানে বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে খুব ভালো খাপ খায়।
ওদের অসুখ-বিসুখ থেকে শুরু করে খাওয়া-দাওয়া মোটামুটি ওরা বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতে পারে। কিছু সিন্ধি হর্স আছে বাংলাদেশে। আবার অনেকে আছে থরোবিট হর্স, যেটা ইংলিশ রাইডিং এ ইউজ হয়, ইংলিশ রেসে ইউজ হয়। থরোবিট আছে কিছু কোনোভাবে আসে বাংলাদেশে। তো মারোয়াড়ি হর্সটা আমার মতে হচ্ছে রাইডিং অথবা কোনো গেম এগুলোর জন্য বাংলাদেশে বেটার। আচ্ছা ভাইয়া, হর্স নিয়ে আপনার কোনো কমন মিথ আছে যেটা আপনি ডিবাঙ্ক করতে চান? মানুষজন ভাবে যে ঘোড়া মনে হয় দাঁড়ায়েই ঘুমায়, এছাড়া ঘুমাইতে পারে না। তো অ্যাকচুয়ালি ঘোড়া কিন্তু সবভাবেই ঘুমাইতে পারে। দাঁড়ায় ঘুমানোটা ওর একটা অ্যাবিলিটি, ও পারে। বাট নরমালি হচ্ছে শুয়েও ঘুমায়, বসেও ঘুমায়। শুয়ে যখন ঘুমায় অনেক কিউট লাগে। যখন মানে বসে ঘুমায় তখনও দেখতে অনেক সুন্দর লাগে। যেমন দাঁড়ায় ঘুমায় তখন দেখলে সত্যি কথা অসহায় লাগে অনেক। তো ঘোড়ার হচ্ছে আবার একটা ঘুমানোর একটা সার্কেল আছে। ও হচ্ছে ৪ টা পা চেঞ্জ করে ঘুমায় যখন দাঁড়ায় থাকে। হচ্ছে ৩ টা পায়ে দাঁড়াবে, ১ টা পা তুলে রাখবে। একটু পরে হচ্ছে রেস্ট হয়ে গেলে এই পাটা নামাবে, ওই পাটা তুলবে। মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ও হচ্ছে পা একটার পরে একটা তুলে রেস্ট নেয় আর ঘুমায় দাঁড়ায়া যখন ঘুমায়। বাট ও হচ্ছে কিন্তু শুয়েও ঘুমায়, বসেও ঘুমায়। সরাসরি দেখা হয় এজন্য জিনিসটা শেয়ার করা। আরেকটা কোয়েশ্চেন মনে হইছে এটা এখানে হাস্যকর যে গ্রামে-গঞ্জে বলে যে, "ঘোড়ায় কামড়াইলে ঠাডা না পড়লে ছাড়ে না।" তো আসলে ঘোড়ার কামড় আমিও খাইছি। তো ঘোড়া কামড় দেয় আসলে অনেক সময় আছে যে ব্যাডলি ইনজুরড করার জন্যও কামড় দেয়। কিছু আছে ভয় দেখানোর জন্য কামড় দেয়। আবার হচ্ছে গিয়ে এমনও কামড় দেয় যে আপনাকে এক জায়গায় কামড় দিয়ে ধরে তুলে নিয়ে আরেক জায়গায় ফালাবে। এভাবেও কামড় দেয়। ওইটা হচ্ছে যখন ও আপনাকে খুব ভালোভাবে ইনজুরড করতে চায় তখন ওইটা করে। ঠাডা পড়লে যে ঠাডার সাউন্ড শুনলে অথবা বিদ্যুৎ চমকাইলে যে সাউন্ড হয় ওইটার জন্য যে ও কামড় ছেড়ে দেয় এমন কিছু না। এটা একটা মিথ। হর্স রাইডিং মানুষের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের জন্য কতটা ইফেক্টিভ? প্রাচীনকাল থেকেই মানে আমাদের ধর্মীয়ভাবেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে পিতামাতাদেরকে তোমরা সন্তানদেরকে হর্স রাইডিং, আর্চারি, হচ্ছে সুইমিং শেখাও। তো এমনিতেও হচ্ছে হর্স রাইডিং অনেক বেশি হেলথের জন্য অনেক বেশি মানে অনেকে আছে যে নানান ধরনের ফিজিক্যাল ফিটনেসের সাথে ইনভলভড। তো হর্স রাইডিংটা অ্যাকচুয়ালি মজার। প্লাস হচ্ছে এদিক দিয়ে আপনার ফিজিক্যাল যেই ফিটনেসটা সেটাও মেইনটেইন হয়ে যায়। এটা অনেকের অজানা। জিমে যান তখন আপনার পুরা ইনটেনশন থাকে আমি কাজ করতে হবে, জিম করতে হবে। তখন আমি জিমই করব। বাট হর্স রাইডিং এ যখন আসেন, আপনি হর্সের সাথে সময় দিচ্ছেন, হর্স রাইড করতেছেন, আপনার মাথায় তখন থাকে না আপনার যে ক্যালোরি বার্ন হচ্ছে। আপনি কিন্তু সোয়েটিং হবে হর্স রাইডিং এ। তো ওই দিক দিয়ে হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস একটা মেইনটেইন হচ্ছে। আর হর্স যখন আপনি কন্ট্রোল করেন, ওয়ার্লড ওয়াইড যে হর্সগুলো আছে নরমালি সবই হচ্ছে আপনার 900 টু 1200 আরো বেশি ওজনেরও আছে। পাউন্ডস এর মতো হয়। তো আমাদেরগুলা প্রায় 900 টু 11 সরি 1000 পাউন্ডস এর মতো। তো এত বড় একটা বিস্ট যখন আপনি নিজে কন্ট্রোল করবেন, সাহস কাজ করে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে আমি এত বড় একটা অ্যানিমাল কন্ট্রোল করতেছি। সো অটোমেটিক্যালি আপনার কনফিডেন্ট কিন্তু গ্রো করতেছে। ইভেন হচ্ছে আমি খেয়াল করেছি আমার এখানে কিডসরা আসে অনেকে হর্স রাইডিং শিখতে। তো এই কিডসগুলা ডে বাই ডে একটু অন্যরকম হচ্ছে। স্বাভাবিক ব্যাপার। একটা ছোট বাচ্চা যখন এত বড় একটা হর্সকে হাতে টানুক অথবা এর সাথে মিশুক, ওর মধ্যে একটা ভয় অটোমেটিক্যালি চলে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে হর্স হচ্ছে মানুষের হার্টবিট টাচ করতে পারে, শুনতে পারে। ওয়ার্ল্ডের 80% রাইডারের এটা একটা কমন একটা কথা আছে যে হর্স রাইডিং করলে তাদের হচ্ছে স্ট্রেস রিলিফ হয়। ইভেন আমি নিজেও ফিল করেছি আমি অনেক সময় অনেক নানান কারণে হচ্ছে স্ট্রেস থাকি। বাট যখন হর্সের সাথে থাকি আমি ফিল করি যে আমি কাল্ম আছি এখন। পিস কাজ করে একটা। হর্স রাইডিং এ হচ্ছে যেমন আপনি ১ ঘন্টা যদি রাইড করেন ৪০০ ক্যালোরির মতো আপনার বার্ন হবে। সো অবশ্যই ফিজিক্যাল ফিটনেস এর জন্য বেটার আর মেন্টালি তো আছেই। বাংলাদেশে হর্স রাইডিং কে পপুলার করার জন্য কি স্টেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আমি ঢাকায় শুরু করার পরে এটুকু বুঝতে পারছি যে মানুষের হর্সের প্রতি ইন্টারেস্ট অনেক। বেশিরভাগ মানুষই আমাকে নক দিয়ে বলে যে, "আপনারা হর্স রাইড শেখান? এই ফার্স্ট দেখলাম। বাট এটা আমার ছোটবেলার স্বপ্ন। কিভাবে কি করব?" ইভেন এতটাই উচ্ছ্বসিত থাকে যে কি ইনস্ট্যান্ট চলে আসতে চায়। তো বোঝা যায় যে মানুষের মধ্যে হর্সের প্রতি একটা আলাদা নেশা কাজ করে। বাট সুযোগ সুবিধার অভাবে করতে পারতেছে না। সোশ্যাল কিছু ইস্যু আছে, ফিন্যান্সিয়াল কিছু ব্যাপার আছে। যেহেতু হর্স মেইনটেইন করা একটু কস্টলি। আবার হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে চ্যালেঞ্জিং বললাম যে চ্যালেঞ্জিং বিষয়গুলা কি ওইগুলাও চলে আসে। হর্সের দামও বাংলাদেশে মোটামুটি একটু বেশি। বাংলাদেশে হর্স রাইডিং এর মতো জায়গার খুব অভাব। গ্রামে-গঞ্জে ছাড়া বাইরে সম্ভব না। হর্সের যেই মেইনটেন্যান্স এর যে ব্যাপারটা এটা কেউ চাইলেই বাসায় হর্স কিনলো আর মেইনটেইন করা শুরু করলেও সম্ভব না। হর্স সম্পর্কে জানতে হবে আগে। তো আমরা আমাদের মাধ্যমে ট্রাই করতেছি কিভাবে এটাকে আরো ব্রডলি কাজ করা যায় এটা নিয়ে। আর এভেইলেবল করার ব্যাপারে হচ্ছে হর্সের প্রাইস যত কমবে অথবা আমরা যদি কোনোভাবে কমাইতে পারি তাহলে এটা আরো এভেইলেবল হবে। হর্স রাইডিং নিয়ে অনেক কান্ট্রিতে অনেক স্কুলে অনেক ধরনের কোর্স আছে। তো
আমাদের বাংলাদেশে যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে এগুলাতে এখন বিভিন্ন অ্যাক্টিভিটিস রোলার স্কেটিং থেকে শুরু করে আনকমন নানান ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতেছে। সো স্কুলগুলা যদি হচ্ছে হর্স রাইডিং এ একটু মনোযোগ দেয় অথবা আমরাও হেল্প করতে পারি এটাতে। একটা স্কুল নিয়ে কাজ করছি কিছুদিন আগে, গ্ল্যানরিচ ইন্টারন্যাশনাল স্কুল। তো স্কুলের বেশ কিছু বাচ্চা আমাদের সাথে ক্যাম্প করেছে, হর্স রাইডিং এর ক্যাম্প। এটাই বাংলাদেশে এই ফার্স্ট একটা ইংলিশ মিডিয়াম স্কুল যারা বাচ্চাদেরকে হর্স রাইডিং শিখাইছে আমাদের কাছেই। তো ওই বাচ্চাগুলো এখনো আমাদেরকে নক করে যে আমরা আসবো, শিখবো। তো ওই স্কুলকে দেখে এখন আরো অনেক স্কুলই চিন্তা ভাবনা করতেছে কিভাবে হর্স রাইডিং নিয়ে আগানো যায়। এই পর্যন্ত বুঝতে পারছি যে অনেকেই আমাদের মাধ্যমে ইন্সপায়ার্ড যে আমরাও হর্স নিয়ে রাইড করতে পারবো। আমরা যেমন ওইদিন র্যালি করতে বেরোইছি, অনেক মানুষ দেখছে আমাদেরকে, রাস্তাঘাটে আটকাইছে, জিজ্ঞেস করছে ভাই এত বড় বড় ঘোড়া আপনারা কই থাকেন কি? পরে আমরাও আমাদের কথা বললাম। তো আস্তে আস্তে মানুষ জানতেছে আর এটার প্রতি আগ্রহ বাড়তেছে। তো আমরা আমাদের সাইড থেকে ট্রাই করতেছি যে আপাতত হচ্ছে মানুষ শিখুক। বেশ কিছু মানুষ এখন বলতে পারবে ঢাকায় যে আমি হর্স রাইড করতে পারি। তো এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এখান থেকে আমরা বেস্ট রাইডার নিয়ে হয়তোবা এক্সট্রিম কোনো কিছুতে আগাইতে পারবো। টেন্ট প্যাকিং আছে, হর্স রেস আছে, শো জাম্পিং আছে, হর্স পোলো আছে, বাট বাংলাদেশে এগুলো একটু ডিফিকাল্ট বিভিন্ন কারণে। সো এইভাবে সবকিছু মিলে-ঝিলে মোটামুটি আমরাও ট্রাই করতেছি। আর এটাকে যদি আরো সরকারিভাবেও কোনো ধরনের সহায়তায় আনা যায়, মানে একটু নজর দেওয়া যায় অন্যান্য স্পোর্টসের মতো, তাহলে অনেকেই আছে যে হর্স নিয়ে সামনের দিকে কাজ করতে ইচ্ছুক। আমরা এই পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি। হর্স আপনি অনেক পছন্দ করেন যা বুঝলাম আমি। তো আপনার তো মনে হয় একটা স্পেশাল কোনো একটা হর্স আছে যেটা আপনাকে ভালো লাগে, অনেক ভালো লাগে। আর কেন ভালো লাগে? অ্যাকচুয়ালি আমার এখানে সবগুলা ঘোড়াকে আমি অনেক পছন্দ করি। নিজে রাতে আসলে অনেক সময় দেই এটাকে সেটাকে। বাট এটা পার্সোনালি আমার এখানে একটা ঘোড়া আছে, ওর নাম সাকাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া ছিল একটা নাম সাকাব। তো আমার নাম হচ্ছে সাদাত। এই হর্সটা হচ্ছে স্ট্যালিয়ন মানে ছেলে ঘোড়া। তো এই হর্সটা হচ্ছে অনেক ফাস্ট দৌড়ায়। প্লাস ওর একটা বিউটি আছে আলাদা। ও যখন মুভ করে ওর হাঁটা, ওর দৌড়, ইভেন হচ্ছে মানুষের সাথে বিহেভিয়ার, ওর টেম্পারমেন্ট সবই হচ্ছে খুব ফ্রেন্ডলি। আমার বুরাক হর্স রাইডিং স্কুলের যত মেম্বার্স আছে হয়তোবা সবাই দেখবে, শুনবে। সবারই কেন জানি মানে এসেই খুঁজে সাকাব। আমি সাকাবকে রাইড করব। আমি সাকাবে যাবো। আমি সাকাবকে নিবো। তো এই সাকাব আমারও পার্সোনালি পছন্দ। ইভেন হচ্ছে ঐদিন আমি রাতে একটু স্কুলে যাচ্ছিলাম আরকি। এই কেয়ারিং এর বিষয় নিয়ে খোঁজখবর নিতে। তো সাকাব হচ্ছে দড়ি দিয়ে বাঁধা ছিল, লং একটা রোপ দিয়ে বাঁধা ছিল, ও ঘাস খাচ্ছিল সন্ধ্যার পরে। তো আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা ক্রস করে আরকি এই পাশে ছিল। তো আমি বাইকটা স্লো যাচ্ছি। ও আস্তে, আস্তে এই পাশে আসছে। আমি বাইকটা নিয়ে দাঁড়াইছি। ও একদম আমার সামনে এসে জাস্ট ওর মুখটা আমার সামনে দিয়ে এরকম আমার দিকে তাকায় আছে। মানে ও না সরলে আমি বাইক নিয়ে যেতে পারবো না। তো ফিল করছি যে ওর সাথে আমার হচ্ছে এমনিতেও পার্সোনালি হচ্ছে গিয়ে একটা অ্যাটাচমেন্ট আছে বেশি মেশার কারণে আমি ওকে একটু বেশি আদর করি। আমি আমার ডগের জন্য অনেক সময় আছে যে কেক নিয়ে যাই, ডিম নিয়ে যাই। তো হচ্ছে অনেক সময় আমি সাকাবকেও কেক খাওয়াই দিই। তো হয়তোবা ও কোনো কারণে আমাকেও পছন্দ করে। তো এই ইস্যুগুলো আসলে পুরোপুরি হচ্ছে হার্ট টু হার্ট। ওর সাথে মনে হয় আমার হার্টের একটা অ্যাটাচমেন্ট আছে অন্যরকম। তো এর জন্য ওকে আমার বেশি ভাল লাগে। আর ওকে আমি রাইডও করি অনেক বেশি। ভিক্টোরি ডেতে যে রাইড ছিল আমাদের ভিক্টোরি রাইড, এটাতেও আমি সাকাবকে রাইড করেছি। ভিডিওটা ভালোই মোটামুটি রিচ হইছে মানুষের মাঝে। তো এর এবার একটা ইনটেনশন আছে কি যে ওর আগে কোনো হর্স গেলে ও কখনো এটা মেনে নিতে চায় না। এটা আমি ফিল করছি যে অন্য একটা হর্স সামনে গেল, ও হচ্ছে অটোমেটিক্যালি স্পিড বাড়ায় দেয়। আর যদি একসাথে দৌড়াই, আমি আজ পর্যন্ত দেখি নাই যে ও কারো পিছনে পড়ছে। একসাথে ছেড়ে দিলে ও সবার আগেই যেতে চায়। তো হয়তোবা এটা ওর কোনো একটা বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্য। তো এই নানান কারণে আরকি ওর প্রতি ভালো লাগাটা আমার বেশি। আচ্ছা ভাইয়া, বুরাক হর্স রাইডিং স্কুল শুরু করার পিছনে আপনার ইন্সপায়ারেশন কি ছিল? মেইনলি হর্সের প্রতি তো ভালো লাগা ছোটবেলা থেকেই। আর আমি অনেক ঘুরতাম বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বাইকে ঘুরতাম। তো বাংলাদেশে গ্রামে-গঞ্জে অনেক রেস হয়। আর টিভিতে তো দেখাই হইছে অনেক রেস। তো তখন থেকেই ইচ্ছা ছিল হর্স নিয়ে কিভাবে কাজ করা যায়। আর ইউনিভার্সিটিতে পড়ার সুবিধার্থে আমি সিলেটে ছিলাম। তো আমার বর্তমান পার্টনার যিনি আছে, তো ওরা হচ্ছে গিয়ে ফ্যামিলিগতভাবে অনেক আগে থেকেই হর্সের সাথে ইনভলভড। তো ওইখানেও দেখতাম হর্স রাইডিং এর ব্যাপারটা, মানে ইংলিশ রাইডিং যেটা মানে বর্তমানে ওয়ার্ল্ডে যেটা চলতেছে, আউট কান্ট্রিতে যেটা চলে। তো ওইভাবে দেখেই মূলত মানে ইন্সপায়ার্ড হওয়া যে হর্স নিয়ে এভাবে কিভাবে কাজ করা যায়। তো ওদের চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনা সব ম্যাচ করেই মেইনলি হচ্ছে ঢাকায় বুরাক হর্স রাইডিং স্কুল চালু করা। আচ্ছা, বুরাক নামটা সিলেক্ট করার কারণটা কি? বুরাক অ্যাকচুয়ালি নামটা হচ্ছে আমাদের ইসলামিক তাৎপর্যপূর্ণ একটা নাম। মেবি ইউ নো যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ভ্রমণের জন্য একটা বাহক হিসেবে বুরাক নামের একটা বাহক ইউজ করত। তো ওইখান থেকেই মেইনলি হচ্ছে বুরাক নামটা সিলেক্ট করা। হর্স রাইডিং সেন্টার শুরু করতে কোন কোন চ্যালেঞ্জ ফেস করেছেন?
শুরুতে আসলে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। যেমন বাংলাদেশে হর্স অ্যাভেলেবেল না। আমরা যে হর্সগুলো ইউজ করি এগুলো অ্যাভেলেবেল না। প্লাস হর্সের জন্য একটা বিশাল স্পেসের দরকার হয়। আবার হচ্ছে মানুষের যেই মাইন্ড সেটআপ যে হর্স রাইডিং আমি কেন করব? মানে হর্স রাইডিং করে কি হবে? আবার হচ্ছে হর্সের মেইনটেন্যান্সের জন্য যে খাবারের দরকার, মেডিসিনের দরকার, ডক্টরের দরকার, আবার হচ্ছে কেয়ারটেকার দরকার। তো এগুলো কিন্তু বাংলাদেশে এত অ্যাভেলেবেল না। আপনার গরু, ছাগল, অন্যান্য যে এনিমেল গুলো আছে এগুলো আপনি যে কাউকে দিয়ে মেইনটেইন করতে পারবেন। তো খাবার দিল, ওর যা দরকার দিল হয়ে গেছে। বাট হর্সের মেইনটেন্যান্সটা পুরাটাই ভিন্ন অন্যান্য এনিমেল থেকে। হর্সের কিছু সেনসিটিভ পয়েন্ট আছে, কিছু ইস্যু আছে, খাবার-দাবারের ব্যাপার আছে, ওর মুভমেন্ট, ওকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয়। তো এই সব বিষয়গুলাই হচ্ছে গিয়া ডিফিকাল্ট অন্যান্য অ্যানিমেলের থেকে কন্ট্রোল করার ব্যাপারটা। তো এগুলা যেই ছেলেগুলা কাজ করে নরমালি আমরা এই পর্যন্ত যাদেরকে পেয়েছি সবগুলোই হচ্ছে উত্তরবঙ্গের, মানে যারা হচ্ছে হর্সের সাথে ইনভলভ ছিল ছোট থেকেই। তো এদেরকে পাওয়াও অনেকটা মুশকিল, মানে সহজে আসতে চায় না। প্রথম দিকে যখন হর্স ইনজুর্ড হইতো, মানে টুকটাক কেটে যাইতো এটা সেটা, যেহেতু ও দৌড়ায়। আবার অনেক ধরনের রোগ আছে হর্সের, মানে অসুখ হয় অনেক ধরনের। তো এগুলোর জন্য মানে রীতিমতো ডাক্তার পাওয়া হচ্ছে গিয়ে খুব কষ্টকর ছিল। তো শুরুর দিকে এই বিষয়গুলাই মোটামুটি বেশি ডিফিকাল্ট ছিল আরকি। যারা ট্রেনিং নিতে আসে তাদের সেফটির জন্য কি ধরনের সেফটি মেইনটেইন করেন? ট্রেইনি যারা আছে মানে শিক্ষার্থী, তাদের জন্য আমাদের সাইড থেকে আমরা হচ্ছে যে এগুলা মানে মেইনটেইন করা দরকার ওইগুলো মেইনটেইন করি। যেমন তারা প্রথমত হেলমেট ইউজ করে, আমরা আমাদের সাইড থেকে হেলমেট প্রোভাইড করি। দেন পায়ের জন্য রাইডিং চ্যাপস আছে। জুতার উপর থেকে হাঁটু পর্যন্ত একটা কভার, ওইটা থাকে হচ্ছে নরমালি হর্সের স্টিরাপ থাকে, পা যেখানে রাখে। তো স্টিরাপসের অনেক আঘাত লাগে অনেক সময় ওর পায়ে, টুতে। তো ওইটার গার্ডিং এর জন্য চ্যাপস ইউজ করি। আরেকটা ইকুইপমেন্ট হচ্ছে হ্যান্ড গ্লোভস। কারণ হচ্ছে হর্স যখন রাইড করে সেটার জন্য থাকে হাতে রেইন। তো অনেক সময় আছে হর্স সামনে পুল করে, তো রেইনের একটা প্রেসার কাজ করে ফিঙ্গার্সে। তো এর জন্য আমরা হ্যান্ড গ্লোভস ইউজ করি। আর থাকে হচ্ছে চেস্ট ভেস্ট থাকে একটা, ভেস্টটা থাকে অনেক সময় পড়ে যেতেই পারে, এটা কমন ইস্যু। তো অনেক সময় আছে হর্স লাথি দিয়ে দেয়, তারপরে পড়ে গিয়ে যাতে ব্যথা না পায়। ড্রেসের দিক থেকে আমরা বুটের কথা বলে দিই, যদি কেউ বুট পরে আসতে চায় বুট ইজ বেটার। হর্স রাইডিং এর জন্য একটা নির্দিষ্ট মানে ফেব্রিক থাকা বেটার হচ্ছে, যেমন ডেনিম অথবা চিনো হচ্ছে হর্সের যে স্যাডেল আছে এটার সাথে ভালো ম্যাচ করে, মানে স্লিপ করার প্রবণতাটা কম থাকে। আর কিছু হচ্ছে থিওরিটিক্যাল কিছু আইডিয়া আছে, এগুলো আমরা আগে শেয়ার করে দিই। হর্সের বিহেভিয়ার, নেচার, এই ব্যাপারগুলো কিভাবে মেনটেন করবে এগুলো বলে দিই, এগুলো আমরা শেখাই মোটামুটি। তো এইভাবে এখন পর্যন্ত আমাদের কোনো ইনজুরির রেকর্ড নাই, আলহামদুলিল্লাহ আমরা মেনটেন করতে পারছি, এটা মনে হয়েছে আমাদের কাছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার এত বিজি শিডিউল থেকে আমাকে টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমিও আপনাদের এখানে আসতে পেরে আসলে অনেক হ্যাপি। আর আপনাদের প্রতি মানে আমার একটা ইনভাইটেশন রইলো, আমাদের স্কুলে আসবেন, অবশ্যই হর্সের সাথে টাইম পাস করবেন, আশা করি ভালো লাগবে। অবশ্যই ভাইয়া, জি। অবশ্যই।